বাংলাভাষী হাতির দাঁত আমরা দেখেছি, কিন্তু সে হাতির দাঁত দিয়ে কিন্তু হাতি খায় না, ওটা দেখানোর জন্য। তো চায়নাও কিন্তু একই রকম, মানে এই কমিউনিজম করে সারা পৃথিবীতে যে ছড়িয়েছে, ওরা কিন্তু শুধু ছড়িয়েছে হাতির দাঁতের মতো। ওরা কিন্তু ক্যাপিটালিজমেই বিশ্বাস করে, এবং এখন যিনি শি জিনপিং, তিনি কিন্তু টোটালি ক্যাপিটালিজম নিয়েই কাজ করছেন, এবং সারা পৃথিবী একটা গ্রাস করার একটা প্রবণতা, যুদ্ধ করে নয়, ঋণের জালে জড়িয়ে। তো আমেরিকা তো পেছনে পড়েই থাকবে, কারণ এখন যিনি এসছেন ভদ্রলোক ট্রাম্প, তার নেশান তো ফার্স্ট, এবং নেশানের জন্য তিনি সব কিছুই করবেন। তো আমেরিকা তো পেছনে পড়বেই। তো তার জন্য আমেরিকা অফার করেছে ন্যাটো জয়েন করার জন্য ইন্ডিয়াকে। তো ন্যাটো যদি ইন্ডিয়া জয়েন করে, মানে ন্যাটো আমরা জানি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএসএসআরকে আটকানোর জন্য, মানে তখন তো ইউএসএসআরের প্রচণ্ড দাপট, আমেরিকাকেও টক্কর দিচ্ছিল। তো ইউএসএসআরকে আটকানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা সংস্থা তৈরি হয় ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিয়ে এবং আমেরিকাকে নিয়ে। মূলত আমেরিকাই এর লিড করে। বাইডেন যখন ছিল তখন ন্যাটোর অনেক বেশি দাপট ছিল, এখন সেটাকে দাপটটা খাটো করার চেষ্টা করছে আমাদের ট্রাম্প। কারণ উনি দেখছেন যে প্রায় 70% পয়সা, মানে এই ন্যাটোর পেছনে একটা আর্টিকেল 5 লেখা আছে যে জিডিপি 2% প্রত্যেক দেশ খরচা করবে। যে 31টা দেশ আছে, তার নিজের জিডিপি 2% প্রত্যেকটা দেশ খরচা করবে। কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকটা দেশ ছাড়া, জার্মানি, ইউকে, ফ্রান্স, কয়েকটা দেশ ছাড়া কিন্তু তেমন কেউ খরচাপাতি করে না, এবং সব খরচাই কিন্তু আমেরিকা তোলে। এতে আমেরিকা এমনি কিন্তু খরচা করে না, আমেরিকারও যথেষ্ট স্বার্থ আছে, কারণ তারা বিভিন্ন দেশে নিজের আর্মি বেস তৈরি করে ফেলেছে। বিভিন্ন দেশে তাদের যে যুদ্ধ সামগ্রী, যে অস্ত্রশস্ত্র, সেগুলো বিক্রি করতে পারছে। বিভিন্ন দেশে লড়াই লাগিয়ে দিয়ে মজা দেখছে। তো সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে ন্যাটো জয়েন করতে বলছে ইন্ডিয়াকে। তো এতে করে ইন্ডিয়ার কী সুবিধা হবে, কী অসুবিধা হবে, সেটা নিয়ে একটু পর্যালোচনা করা, এবং একটু ওয়াকআপ বিল এটা ওটা নিয়ে একটু পর্যালোচনা করা। আমার ব্যক্তিগত মতে রাশিয়া কিন্তু পরম বন্ধু, ইন্ডিয়ার পরম বন্ধু, এবং সবসময়ের জন্য রাশিয়া ইন্ডিয়াকে সাহায্য করে গেছে। সেই যখন আমরা বাংলাদেশের মুক্তি যুদ্ধের জন্য সাহায্য করেছিলাম তখন থেকেই, মানে মুক্তিযুদ্ধের সময় কিন্তু পাকিস্তানকে সাহায্য করার জন্য আমেরিকা এসেছিল, এবং রাশিয়া আমাদের পাশে না থাকলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারত। তো রাশিয়া তো ন্যাটো জয়েন করার জন্য তো বসে থাকবে না, মানে ইন্ডিয়াকে তো স্বাগত জানাবে না। তো সেক্ষেত্রে ন্যাটো জয়েন করলে রাশিয়া কিন্তু ইন্ডিয়ার শত্রু হতে পারে। আবার একটা জিনিস আমরা দেখছি ইদানিং, যেমন বিভিন্ন দেশে যেমন ট্রাম্প ট্যারিফ লাগিয়ে দিয়েছে। মিত্রদেশ, যে আমেরিকার মিত্রদেশ বলে আমরা জানি জাপান এবং সাউথ কোরিয়া, সেখানেও কিন্তু ট্যারিফ লাগিয়েছে। তো জাপান, সাউথ কোরিয়া, চায়না, এরা কিন্তু একসাথে হচ্ছে, কারণ জাপানও দেখছে, সাউথ কোরিয়াও দেখছে যে বিজনেস করতে গেলে, রুজি রোজগার ঠিক রাখতে গেলে, দেশের অগ্রগতি করতে গেলে কিন্তু ব্যবসাটা দরকার। আমরা ইন্ডিয়ানরা এখানে অনেকটাই পিছিয়ে। তো এই ব্যবসার কারণে কিন্তু চায়নার সাথে লিপ্ত থাকবে, কারণ চায়নার যত র মেটেরিয়াল, এই যে ইলেকট্রনিক্সের, যা মানে সাউথ কোরিয়া বলুন, জাপান বলুন, চায়নার মতোই প্রায়লি স্যামসুং থেকে শুরু করে যা কিছু আছে, সাউথ কোরিয়ার কোম্পানি, জাপানের কোম্পানি কিন্তু চায়নার মতো প্যারালি কিন্তু চলে। এবং এই যে ইলেকট্রনিক্সের যা কিছু, 3টে দেশ রপ্তানি করে। তো সেক্ষেত্রে কিন্তু আমেরিকার খুব একটা বেশি অসুবিধা হবে না, যতটা অসুবিধা হবে জাপান এবং সাউথ কোরিয়া। সেই জন্য কিন্তু
একটা ট্রায়াঙ্গেল করে হচ্ছে, জাপান, সাউথ কোরিয়া, চায়নার সাথে মিশতে চাইছে। তো চায়নাকে কাউন্টার করার জন্য, চায়নার ইকোনমিটাকে ডাউন করার জন্য আমেরিকা ইন্ডিয়াকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, ন্যাটো জয়েন করো। ন্যাটোর একটা সুবিধা আছে কি, যে যদি চায়না কখনো ইন্ডিয়াকে আক্রমণ করে তাহলে বাকি 30টা দেশ নিজেদের দেশে আক্রমণ হয়েছে বলে, যে আর্টিকেল 5-এ যেটা লেখা আছে, তারা যুদ্ধে লিপ্ত হবে ইন্ডিয়ার সাথে। কিন্তু এখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু পিছিয়ে গেছে, ইনক্লুডিং জার্মানি, ফ্রান্স, ইতালি, এরা পিছিয়ে গেছে, কেন এদেরকে কিন্তু সাহায্য করছে না ট্রাম্প। তাহলে সেক্ষেত্রে বলা ভালো যে হয়তোবা ন্যাটো জয়েন করলে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু ইন্ডিয়াকে হেল্প করবে না, কারণ তারাও চায়নার উপর ডিপেন্ডেন্ট। তাদেরও রুজি রোজগার, তাদেরও ব্যবসা, তাদেরও ইন্ডাস্ট্রি কিন্তু চায়নার উপরে নির্ভর করে আছে এখনও, বিশেষ করে ইলেকট্রনিক্স গুডস এবং সোলারের কাঁচামাল। তো সেক্ষেত্রে ইন্ডিয়া হয়তোবা ন্যাটো জয়েন করলে মানে ভালো হবে না খুব একটা। অ্যাকচুয়ালি আমরা নিজেদের ভালোকে নিজেরা চাই। যখন পাকিস্তান ভাগ হলো, কেন ভাগ হলো না? হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে না, হিন্দুদের কালচার আলাদা, মুসলিমদের কালচার আলাদা, নিজেদের মধ্যে বিয়ে হয় না, ধর্মগুলো সম্পূর্ণ আলাদা। তো সেই কারণে 2 নেশন, জিন্না 2 নেশন থিওরিতে গেল এবং পাকিস্তান হলো। তো জিন্না সত্যি কি মুসলিম ছিলেন? তিনি কি মুসলিমদের জন্য দেশ করেছেন? তাহলে তিনি কিন্তু একবারও হজেও যায়নি। রোজা 1 সপ্তাহ ছিল, তখনও কিন্তু তিনি মদ্যপান করেছেন এবং রোজা মানেননি, রোজা রাখেননি। ইউরোপিয়ান কান্ট্রি থেকে তিনি ওকালতি পাশ করে এসেছিলেন, তো ইউরোপিয়ান কান্ট্রিদের মতোই তিনি চলাফেরা করতেন এবং পাওয়ারকে বিশ্বাস করতেন। যেহেতু নেহরুকে প্রধানমন্ত্রী হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছিলেন, তো সেহেতু ওনার তো আর কিছু পদ, উপপ্রধানমন্ত্রী বা এই টাইপের তো কোনো পদ পাওয়ার পেলে তো উনি খুশি থাকবেন না, ওনার তো প্রধানমন্ত্রী পদ চাই। সেই কারণে তো একটা নেশন তৈরি হলো এবং সেখানকার প্রধানমন্ত্রী হলেন। ভালোই হয়েছে, কারণ আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশের যে অবস্থা, তো আমার তো মনে হয় ঠিকই আছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা পাকিস্তানের স্কোয়ার কিলোমিটার আমরা জানি কত, 8.82 বিলিয়ন স্কোয়ার কিলোমিটার, আর ওয়াকআপ যে সম্পত্তি 9.4 বিলিয়ন স্কোয়ার কিলোমিটার। তাহলে একটা পাকিস্তানের থেকেও বড় ওয়াকআপ সম্পত্তি। এই ওয়াকআপ সম্পত্তি যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করা যেত, পার মান্থ নাকি 12,000 কোটি টাকা ইনকাম হতো। আমাদের দেশে মুসলিম ভাইরা সব মিলিয়ে 20 কোটি আছেন, তো 12,000 কোটি টাকা পার মান্থ কিন্তু মুসলিম ভাইদের মধ্যে যদি ভালো কাজে নিয়োগ করা হতো, তাহলে মুসলিম ভাইদের আর ওই ভারত সরকারের উপর নির্ভর করে থাকতে হতো না। এই ওয়াকআপ সম্পত্তিটা ভালো কাজে কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, এবং সেই কারণেই হয়তো ভারত সরকার ভালো কাজে যাতে ইউটিলাইজ হয় এবং সেখানে অমুসলিম সদস্য যদি থাকে তাহলে কন্ট্রোলটা ভালো হবে বলেই হয়তোবা এই বিলটা এনেছে। ওরা দাবি করছে যে তাহলে মন্দিরে কি অহিন্দু যোগ দিতে পারবে? দেখুন, মন্দিরে কিন্তু ওই টাইপের ওয়াকআপের মতো কোনো বোর্ড নেই, তাহলে মন্দির সংস্থাটাকেগুলোকে ওয়াকআপের মতো এরকম একটা বোর্ড বানাতে হবে। সেখানে আরও 50-60 বছর ধরে রাজত্ব করতে হবে, ওয়াকআপের মতো বিভিন্ন জমি জমা সব দখল করে নিতে হবে, তারপরে ভাবা যাবে যে অহিন্দু রাখা যাবে কি না। তো একটা বোর্ড তো হোক, সেরকম তো কিছু নেই। তো যারা দাবি করছে যে ওয়াকআপ বোর্ডে অমুসলিম ঢোকানো যদি যাচ্ছে, তাহলে মন্দির সংস্থাতে যেটা অহিন্দু কেন ঢোকানো যাবে না? মন্দির সংস্থা অত বড় নয়। এখন ওয়াকআপ বোর্ডে যা সম্পত্তি, 3rd লার্জেস্ট সম্পত্তি, প্রথম তো হচ্ছে ইন্ডিয়ান রেল, সেকেন্ড হচ্ছে ডিফেন্স,
ইন্ডিয়ান ডিফেন্স, থার্ড হচ্ছে ওয়াকফ বোর্ড। সবথেকে বড় ব্যাপার ছিল যে এই ওয়াকফ বোর্ডের যে জমি জায়গা নিয়ে যে যত প্রবলেম, সেগুলো কেউ যদি বলে যে আমি হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, সেই প্রভিশন ছিল না। কি ছিল, তাদেরই বোর্ডে তাদেরই সদস্যর কাছে অ্যাপ্লিকেশন জমা করতে হতো এবং তারাই ডিসিশান নিত যে এই জমিটা কার হবে। তো সবাই তো মুসলিমই, তাহলে তারা কি আর অমুসলিমদেরকে কি আর প্রাধান্য দেবে? মানে রায় কি আর অমুসলিমদের পক্ষে আসবে না। সেই কারণেই এই হাইকোর্টে স্থানান্তরিত করা, যে কেউ যদি অ্যাপ্লাই করে যে না এটা ওয়াকফের নয়, এটা আমারই জমি, সেটা হাইকোর্ট বুঝবে, সুপ্রিম কোর্ট বুঝবে। তো এটা তো একটা ভালো দিক। না হলে তো সমস্ত সম্পত্তি এরকম করে আস্তে আস্তে তো চলে যাবে না, মানুষের মধ্যে তো দ্বন্দ্ব লেগে যাবে, দ্বিধাগ্রস্ত হয়ে যাবে মানুষ। মানে এখন যেই ওয়াকফ নিয়ে মানুষ, যে মুর্শিদাবাদ বলুন, আমাদের মালদা বলুন, যে জায়গাগুলো বেশ রাইটসের মতো, অ্যাকচুয়ালি রাইটস তো না, এটা সে বাংলাদেশের স্লিপার সেলের কাজ, আইএসের কাজ, তারাই এসব করাচ্ছে। বাংলাদেশ থেকে 2 কোটি মানুষ এসেছে আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে 2 কোটি মানুষ এসেছে, কিন্তু এই 2 কোটি মানুষের মধ্যে তো 10টা স্লিপার সেল থাকতেই পারে। আমরা কি তাদেরকে ছেঁকে নিয়ে এসেছি নাকি যে এই সাধারণ মানুষ? তাদের সাথেই কিন্তু স্লিপার সেল ঢুকবে, তাদের সাথেই আততায়ী ঢুকবে, সে যতই যে ধর্মের হোক না কেন। আমরা কিন্তু ছেঁকে নিয়ে আসিনি। তো এগুলোকে একটু বন্ধ করতে হবে, বর্ডারকে সিল করতে হবে। বর্ডার না যতক্ষণ সিল হবে, এইগুলো কিন্তু চলতেই থাকবে। তো এগুলো চলতে থাকলে আজকে চায়না নিয়েই প্রথমে যে কথা বলছিলাম, যে হাতির দাঁতের মতো ওরা দেখায় কমিউনিজমটাকে, কিন্তু ওরা কিন্তু ক্যাপিটালিজমকে বিশ্বাস করে এবং ওরা ধীরে ধীরে এত উন্নত হয়ে গেল। কেন হলো? এই উন্নত হওয়ার পেছনে প্রথম যে কারণ, সেটা হচ্ছে কস্ট সেভিং। আমরা দেখেছি 1949 সাল থেকে আজ অবধি চায়না কিন্তু একটাই পার্টিতে বিশ্বাস করছে, একটাই পার্টি, এবং সেখানে সিলেকশন হয়, সেখানে কোনো ইলেকশন হয় না। আমাদের যে প্রতি 5 বছরে বোধহয় 2-3টে করে ইলেকশন হচ্ছে, মানে লোকসভা তো হয়ই হয়, বিধানসভা হচ্ছে, আবার বিধানসভা ভেঙে যাচ্ছে, আবার হচ্ছে, লোকসভা ভেঙে যাচ্ছে, আবার হচ্ছে। তো 1952 সাল থেকে যে ইলেকশনটা শুরু হয়েছে আজ অবধি, বুঝতে পারছেন কত হাজার লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। যদি ইলেকশনটা না হতো, এই পয়সাগুলো বাঁচত, ডেভেলপমেন্টের কাজ হতো। বিভিন্ন দেশে আমরা দেখেছি যে মানে তারা কিন্তু নেশন ফার্স্ট হিসাবে এগিয়ে যাচ্ছে। সেখানে ওই ধর্ম নিয়ে আলোচনা হয় না, রাইটস তো হয়ই না। মুসলিম কান্ট্রিগুলো বাদ দিন, মুসলিম কান্ট্রিতে তারা শিয়া সুন্নি এটা ওটা সেটা নেই, আমি সে বিষয়ে যেতে চাই না। কিন্তু অন্য কান্ট্রিগুলো তারা ডেভেলপড হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা মানে ন্যাশনালিজম আছে। আমাদের মধ্যে কিন্তু সেটা নেই। আমরা একটা গৃহযুদ্ধের মতোই সারাক্ষণ মানে হিন্দু মুসলিম লেগেই আছে। কি করে হবে বিকশিত ভারত? বলছি 2047 বিকশিত ভারত কি করে হবে? নেতাজি সুভাষচন্দ্র বলে গেছিলেন কিন্তু যে 15 বছর স্বাধীনতা পাওয়ার 15 বছর কোনো ডেমোক্রেটিক কান্ট্রি হলে হবে না, ডেমোক্রেসি হলে হবে না। এটা একটা এই চায়নার মতো একচ্ছত্র একটা পার্টি থাকবে, যে পার্টি 15 বছর ধরে রুলিং করবে, কোনো ইলেকশন হবে না, এবং তারাই পলিসি মেকার হবে, এবং তারাই কিন্তু দেশটাকে ডেভেলপ করতে পারবে। তো সহ্য হলো না, হটিয়ে দেওয়া হলো। আজও আমরা জানলাম না মহান মানুষটা কি হলো শেষ পরিণতি। তো হয়তো নেতাজি সুভাষচন্দ্র থাকলে হয়তো দেশ ভাগ হতো না। গান্ধীজি তখন বলেছিলেন যে দেশ ভাগ হওয়ার আগে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তো দেশ তো ভাগ হলোই, আলটিমেট দেশ ভাগ হয়ে গেল, কিন্তু আমরা সেই একই জায়গায় পড়ে আছি। সেই রিলিজিয়ন হিসাবে দেখতে হয়েছে, কিন্তু সেই একই জায়গায় পড়ে আছি, হিন্দু মুসলিম। দেশটাকে কীভাবে উন্নত করা যাবে, দেশের স্বার্থে কিন্তু আমরা একদমই এগোচ্ছি না। রাজনীতি, পলিটিক্যাল করাপশন এবং চেয়ারের দখল করে রাখা,
পাওয়ারকে পাওয়া, তার জন্য যা যা করা। তো এইভাবে চললে কী করে বিকশিত ভারত হবে, কীভাবে এগোবে? আর দুর্বলকে তো সবসময়ের জন্য বাগে পেলে সবসময়ের জন্য ছিঁড়ে খাবে, চায়নাও খাবে যদি আমরা এইভাবেই চলতে থাকি। তো আমি বারবারই বলি যে অন্ততপক্ষে দেশকে ভালোবাসা এবং দেশের জন্য কাজ করা, মানুষকে এডুকেটেড করা, অ্যাওয়ারনেস দেওয়া, যে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সরকার বিলগুলো নিয়ে আসছে তার সুবিধা কী অসুবিধা কী, এগুলো যদি সাধারণ মানুষের ছড়িয়ে সাধারণ মানুষ যদি জানতে চায়, তাদেরকে বলা, তাদেরকে এডুকেটেড করা এবং দেশের জন্য ভাবা। তো তা না হলে আমরা পরবর্তী প্রজন্মকে কিন্তু ওই দাঙ্গাই রেখে যাব, রাইটসই রেখে যাব, যে যার ঘর ছাড়া হব। সেই 1946 সালে যেমন নোয়াখালীর দাঙ্গা হয়েছিল, দিনেই 1 লাখ লোক কাটাকাটি হয়ে গেছিলো, দেশ ছাড়া হয়ে গেছিলো। তো সেরকমই চলতে থাকবে। নমস্কার।